আচ্ছা, গতকালকে আমরা করছিলাম এইটা। এটা কি সমস্যা হচ্ছে? লুকিং হচ্ছে না। এই যে হচ্ছে। কিভাবে কি করবেন? ভাইয়া ভাইয়া আমাদের লুকিং দেখাননি মানে আপনি দেখান শেষ থেকে শুরু হওয়া। তেমন কিছু না, জাস্ট এই ছোট একটা কাজ করলেই লুপিং হবে। বুঝছেন? আচ্ছা, তো এটা বোঝাই দেই যে এটা কি করছে। তো আমরা যে ইমেজটা বললাম যে -1, মানে সে কোনো এরর দেখাবে না, দেখাবে? আমাদের ইমেজ আছিল কয়টা টোটাল? 4টা নাকি? জি ভাই। টোটাল 4টা ইমেজ আছিল। তো 4টা ইমেজের ক্ষেত্রে যখন আমরা শুধু ইমেজ লেন্থ দিছি, তাহলে কি দেখা যাচ্ছিল? যে 5 নম্বরে গিয়ে একটা এরর দেখায়। তো আমরা কি করছি, -1 দিয়ে তাকে আটকে রাখছি। তাহলে 4 নাম্বার ইমেজে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? স্টপ। স্টপ হয়ে যাচ্ছে। তো যখন ইফ স্টপ হয়ে যাবে, তাহলে এলস নিজের কাজ করতেছে, সহজ হিসাব। তাহলে এলস কে বললাম যে ইফ যখন শেষ হয়ে যাবে, তখন এলস কে বললাম যে আবার সে আই 0 থেকে শুরু করবে। তার 0 থেকে শুরু করলে আবার লুপ স্টার্ট। আমি ভাই এলস দিয়ে ইমেজ 0 দিয়ে ট্রাই করছিলাম। হ্যাঁ, ইমেজেস 0 দিয়ে ট্রাই করছিলাম এলস দিয়ে। আই 0 দিয়ে। আই তো দিতে হবে। আই হচ্ছে মেইন ভ্যালু। জি বুঝছেন? তাহলে এলস আই ইজ ইকুয়াল টু 0 দিলে কন্টিনিউয়াস স্লাইডের সুবিধাটা পাবো। ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে আজকে ক্লাস শুরু করতে পারি? জি হ্যাঁ। তাহলে আজকে আমরা জাভাস্ক্রিপ্ট আর jQuery নিয়ে কাজ করব। তো জাভাস্ক্রিপ্টের রেজিস্ট্রেশন ফর্ম। আচ্ছা, তো একটা রেজিস্ট্রেশন ফর্ম নাকি? জি ভাই। ওকে, তাহলে ফর্ম ভ্যালিডেশন আমরা কি করব আজকে জাভাস্ক্রিপ্ট দিয়ে? ফর্ম ভ্যালিডেশন করব। আচ্ছা, তো ফর্ম ভ্যালিডেশনের জন্য মানে আমরা জাভাস্ক্রিপ্টে যেভাবে একজন ডেভেলপাররা কাজ করে প্রতিষ্ঠানে, ওই যেটা বললাম। তো একটা ফাইল নিয়ে আসে, এই একটা ফোল্ডার নিয়ে আসি, কি নামে? স্ক্রিপ্টস। কি নাম নিয়ে আসছে? স্ক্রিপ্টসের মধ্যে আমাদের দুইটা ফাইল আছে, একটা JSVal আর একটা কি? ইউটিলিটি। আচ্ছা, তো আপাতত এই দুইটা ফাইলকে আমরা লিংক করাই। আশা করি লিংক করানোটা আপনারা পারেন নাকি না? জি স্যার। तो स्टार से क्या होता है? स्क्रिप्ट, তারপর ইউটিলিটি জেএস, তারপর তাহলে দুইটা ফাইল আমরা কি করলাম, লিংক করলাম। তাহলে লিংক আমাদের ঠিক আছে নাকি? আচ্ছা, এই দুইটা ফাইল আমরা কিভাবে ইউজ করব পরে আসতেছে। আপাতত লিংক কি করাইছে? জি নাই, করাইনি। আচ্ছা, তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে কান্ট্রি করব। কি করব?
কান্ট্রি। কান্ট্রি। আচ্ছা, কান্ট্রি ওয়ার্ল্ডে তো টোটাল আছে 200টা 300, মানে 206 না 10টা কান্ট্রি, মনে নেই কয়টা আছে পুরো পৃথিবীতে। কয়টা হয়েছে? আরো দুইটা হয়তো হয়েছে এর মধ্যে, ওই হ্যাঁ, ছোট ছোট তো মনে করেন যে এতগুলো কান্ট্রি, এখন সবগুলো কি ম্যানুয়ালি টাইপ করবেন 200টা? না ভাই। না, তো সেই ক্ষেত্রে যেটা করবেন, তো আমরা একটা ফাইলের সাহায্য নেব, যেটা হচ্ছে ইউটিলিটি। কি ইউটিলিটি। ইউটিলিটি? আমরা এই ফাইলটা একটু ওপেন করি। দেখেন এখানে জাভা স্ক্রিপ্টের মধ্যে আপনার দেওয়া আছে আপনাদের এই যে কান্ট্রি লিস্ট গুলো, স্টেট মানে স্টেটও করা যাবে, পাশাপাশি কি করা যাবে, কান্ট্রিজ। তো দেখেন আমাদের কান্ট্রি আছে, তো কান্ট্রির মধ্যে যতগুলো কান্ট্রি থাকার কথা সবগুলোই আমাদের আছে, আছে কি নাই? কি ভাই? কানের ওইগুলা কি শর্ট ফর্ম? হ্যাঁ, এগুলো কোড, মানে প্রত্যেকটা দেশের কোড থাকে না, যেমন বাংলাদেশের বিডি, ও আচ্ছা ভাই। তো এটারই প্রত্যেকটা কান্ট্রির একটা কোড কোড থাকে, তো কোড দিলেই আমরা কাজ করবো। আচ্ছা, তো এই ফাইলটা আমরা ইউজ করব, মানে ফাইলে আমার সবকিছু করা আছে, কিন্তু আমরা কি ইউজ করব, এই ফাইলটা আমরা কিভাবে ইউজ করব? তখন আমরা কান্ট্রি লিস্ট কি পাইছি? হ্যাঁ ভাই পাইছি। পাইছি। এখন যেটা করব, তো এখানে দেখেন ওই কান্ট্রির জন্য একটা ফাংশন তারা ক্রিয়েট করছে, কি নামে? প্রি কান্ট্রি অপশন। প্রিন্ট কান্ট্রি অপশন। তাহলে ক্রিয়েট করা, এখন কি করব, ফাইলটা কল ওইটা করে নিয়ে দেব যাবো। নাকি? তো এখন আমার যে জায়গা লাগবে সেই জায়গা কল করলে আমার হয়ে যাবে। ভাইয়া আপনি যে দুইটা ফাইলকে লিংক করলেন আমরা সেগুলো কোথায় পাবো? এই আমি দিয়ে দিব, নাইলে অনলাইন থেকে পাবেন। ক্লাসরুমে যদি দিয়ে দিতেন। ক্লাস শেষে দিয়ে দিব। তো ভাই গতকালের যে ফাইলটা দিছেন ওইখানেও আছে স্ক্রিপ্টের এইটা। হ্যাঁ, কালকেও আপনাদের শেয়ার করে দিয়েছিলাম। তো এই ফাইলগুলো হ্যাঁ হ্যাঁ আপনারা ওইটা। অনলাইন থেকে পাবেন, নাইলে মনে করেন যে কেউ আপনাকে রেফার করে দিল, তো এটা হচ্ছে একটা অ্যাডভান্স, মনে করেন যে একটা ফর্ম, তো এই ফর্মের মাধ্যমে জাভা স্ক্রিপ্টের সমস্ত ভ্যালিডেশন অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? জি ভাই। তো এই জাভা স্ক্রিপ্টের মনে যে সব জিনিসগুলো আপনার তৈরি করা আছে, জাস্ট এটা আপনি ইউজ করবেন। যেমন এই যে এই ফাইলটা আমি বানাইনি, আমি বানাইছি, না ভাই। কিন্তু এটা কি করতে হবে, এটা ইউজ করতে হবে। তখন ইউজ করব কিভাবে, ওই যে কালকে যেটা, এখন একটা কান্ট্রি লিস্টের মধ্যে একটা আমরা ফাংশন পেলাম নাকি, জি প্রিন্ট কান্ট্রি অপশন, তো এই ফাংশনের মধ্যে সমস্ত লিস্টগুলো আছে, আছে কি নাই? আছে ভাই। আছে। এখন এই ফাংশনটা এখানে ক্রিয়েট করা আছে, আমরা আমাদের জায়গা মতো কল করে দেবো। তো আমাদের কোন কল করতে হবে এখানে নাকি? জি। আচ্ছা, তো এখানে যেটা বলি অপশন, এখানে বলে রাখলাম সিলেক্ট কান্ট্রি, কি বললাম, সিলেক্ট সিলেক্ট কান্ট্রি। আর কান্ট্রি। যেহেতু জাভা স্ক্রিপ্টের ফাইল, এখানে স্টেপ নিলাম আর কি করে দেন, ফাংশনটা কল করে দেন। ফাংশনের নামটা কি? প্রিন্ট কান্ট্রি অপশন। প্রিন্ট কান্ট্রি। এখানে প্রিন্ট কান্ট্রি অপশন দিয়ে দেন, সেমিকোলন। এখন আপনার পেজটা রিলোড দেন, দেন তো কান্ট্রি অপশন আসছে কিনা। হ্যাঁ ভাই আসছে। নাকি আসে নাই? আসছে। আসছে। আচ্ছা, এতদিন মনে করতাম হাতে লিখে এইগুলা করে। হাতে লাগলে 2 মাস লাগবে, এইগুলো হচ্ছে 1 মিনিটের কাজ। বুঝতে পারছেন? সবাই বুঝছেন নাকি সমস্যা?
বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, তো অনেক অনেক সময় দেখেন না ওই যে বাংলাদেশ থাকে, বাংলাদেশে এইখানে দেখেন স্টেটেরও সুবিধা আছে। আপনারা চাইলে স্টেট ইউজ করতে পারেন, জাস্ট এখানে আপনাদের একটু কাস্টমাইজ করা লাগবে আর কি। তো আপনাদের যেটা টাস্ক থাকবে, আমি তো কান্ট্রি দেখাইলাম, স্টেট আপনারা করতে পারবেন? হ্যাঁ ভাই, চেষ্টা করবো। আচ্ছা, ওই সেম দেখেন স্টেট দেওয়া আছে, এই যে বার স্টেট, স্টেটের মধ্যে স্টেটের পর ফাংশন আছে এই যে প্রিন্ট স্টেট অপশন। এখন এই স্টেট আপনার যেখানে লাগবে সেখানে কল করে দিবেন স্ক্রিপ্ট দিয়ে। ক্লিয়ার জিনিসটা হ্যাঁ ভাই, ক্লিয়ার। নাকি না? ক্লিয়ার। আচ্ছা, যেহেতু এটা ক্লিয়ার, এখন আসে আরেকটা ফাইলে কি আছে সেটা দেখে। আচ্ছা, তখন আমরা কি করব? ফর্ম ভ্যালিডেশন করব। কি করব? ফর্ম ফর্ম ভ্যালিডেশন মানে আমার কেউ যাতে রেজিস্টার ক্লিক করলে কি হবে না, মানে আটকাবে। কিভাবে আটকাবে আসেন দেখি। আচ্ছা, ইউটিলিটি ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এইটাতে আসি, জেএস ভ্যাল মানে জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন। আচ্ছা, তো এইখানে এখন এখানে তো অনেকগুলো ফাংশন, কোনটা ইউজ করব? দেখেন এই যে কোডটা, এখন কোড দেখলে কিছু বোঝা যাচ্ছে যে কি করছে না করছে? না ভাই, বোঝা যাচ্ছে না। জি আচ্ছা, কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে ফাংশন ক্রিয়েট করা আছে, এখন আমাকে ফাংশনটা কল করতে হবে, এইটুক তো বুঝতেছি। জি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে আছে তিনটা ফাংশন, তো তিনটা ফাংশনের মধ্যে যে কোনো একটা ফাংশন আমরা ইউজ করব, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমার কোন ফাংশনটা লাগবে? কে বলতে পারবেন? ভাইয়া আপনার কথাটা বুঝতে পারিনি, আরেকবার বলুন। মানে এখানে টোটাল তিনটা ফাংশন ক্রিয়েট করা আছে। একটা হচ্ছে ভ্যালিডেট ইন্টারনাল ফাংশন, একটা হচ্ছে ভ্যালিডেট স্ট্যান্ডার্ড ফাংশন, আর একটা হচ্ছে ভ্যালিডেট কমপ্লিট ফর্ম, নাকি? জি। তো টোটাল কয়টা ফাংশন ক্রিয়েট করা এখানে? তিনটা। কতটা ফাংশন ক্রিয়েট করা? তিনটা আছে। তিনটা। তো তিনটার মধ্যে এখন আমার কোন ফাংশনটা আমার কল করতে হবে, এটা আমি কিভাবে বুঝবো? ভাইয়া ওই যে ডানে যে ব্র্যাকেটস এর ভিতরে আর কি লেখা আছে অবজ ফর্ম, এইগুলা দিয়ে বোঝানো যাবে মানে কোনটা আমার দরকার। এইগুলো দিয়ে বোঝানো যাবে না, যেমন এখানে দেওয়া আছে যেমন ফর্ম। আচ্ছা, এটা বলতে পারবেন যেমন এই ফাইলটা কিসের জন্য? এই ফাইলটা মূলত ফর্ম ভ্যালিডেশনের জন্য। কিসের জন্য? ফর্ম ভ্যালিডেশনের জন্য। তো যেহেতু ফর্ম ভ্যালিডেশনের জন্য, তো ফর্ম কত প্রকার এটা জানেন? আগে তো জান ফর্ম কত প্রকার, যদি ফর্ম কত প্রকার সেটাই না জানি কাজ করব কিভাবে, নাকি? জি ভাই। আচ্ছা, তো তো ফর্ম হচ্ছে তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার। তো তিন প্রকার ফর্মে একটাকে বলা হয় কমপ্লিট ফর্ম। কি বলা হয়? কমপ্লিট ফর্ম। এটা লিখে রাখতে পারেন, কমপ্লিট ফর্ম। আরেকটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম। কি বলা হয়? স্ট্যান্ডার্ড ফর্ম। আরেকটাকে ইন্টারনাল ফর্ম। জি ভাই, লিখছি। তাহলে ফর্ম কত প্রকার? তিন প্রকার। তিন প্রকার। কি কি? কমপ্লিট, স্ট্যান্ডার্ড, ইন্টারনাল। কমপ্লিট, স্ট্যান্ডার্ড, ইন্টারনাল। আচ্ছা, তা এই তিন প্রকার ফর্মের মধ্যে এখন আমার তিনটার মধ্যে কোনটা, এটা আগে বের করতে হবে। তো যদি ওইটা বের করতে পারে তাহলে আমি বুঝে যাব যে আমি কোন ফাংশনটা কল করব। মানে এখানে সব ফর্মেরই ফাংশন ক্রিয়েট করা আছে, এখন আমাকে জাস্ট ধরতে হবে যে আমার ফর্ম কোনটা। তো যদি আমি ধরে ফেলি যে আমার ফর্ম ধরেন কমপ্লিট ফর্ম, তাহলে আমি এই ফাংশনটা কল করে দিলে আমার কাজ হয়ে যাবে, নাকি?
যদি আমার ফর্ম স্ট্যান্ডার্ড হয় তাহলে আমি এই ফাংশনটা কল করলে আমার কাজ হবে, আর যদি ইন্টারনাল হয় তাহলে এই ফাংশনটা কল করলে কি হবে, ওইটার কাজ করবে। কাজ হবে। তাহলে আমি কেমনে বুঝবো যে আমার ফর্ম কোনটা, কেউ বলতে পারবেন? জানি না ভাই। কমপ্লিট ফর্ম স্যার। কমপ্লিট ফর্ম, এই 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 হচ্ছে আমাদের ফর্ম নাকি? জি স্যার। এখন এই ফর্মটা আমাদের কি ফর্ম, কমপ্লিট ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম নাকি ইন্টারনাল ফর্ম? ইন্টারনাল তো না, এটা না। এটা এক্সটার্নাল, কারণ বাহিরে আছে, মানে সবাই দেখতে পাচ্ছে। তো কমপ্লিট বা স্ট্যান্ডার্ডের মধ্যে যে কোনো আচ্ছা, তো প্রথমে বলি আপনার কমপ্লিট ফর্ম কাকে বলে। তো কমপ্লিট ফর্ম হচ্ছে যেটাকে ফর্মালাইজেশন বলা হয়, নাম শুনছেন? না স্যার। আচ্ছা, তো ফর্মালাইজেশন বলতে মনে করেন যে যেমন আমরা ম্যাক্সিমাম ফর্ম ইউজ করি ওয়ান পেজের, কত পেজের? ওয়ান পেজে, কিন্তু অনেকগুলো ফর্ম থাকেন না, যে এক পেজে একটা হলো, তারপর আবার নেক্সট আরেক পেজ, তারপর আবার নেক্সট আরেক পেজ, মানে 4-5 পেজ মিলে একটা ফর্ম থাকে। জি ভাই। এরকম পাইছেন কেউ? অনলাইনে যখন ফিল আপ করি তখন দেখছিলাম অনলাইনে কোনো গভর্নমেন্ট জবে ফিল আপ করলে কোনোদিন আপনার ওয়ান সিঙ্গেল পেজে কোনো ফর্ম পাবেন না। বা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে বা এনআইডির জন্য অ্যাপ্লাই করলে কোনো সময় সিঙ্গেল ফর্ম পাবেন না, দেখবেন যে পেজ বাই পেজ ফর্ম আছে, একটা পেজে পার্সোনাল ডিটেলস, একটা পেজে প্রফেশনাল ডিটেলস, ঠিক আছে, তারপর আরেকটা পেজে, মানে এইভাবে পেজ ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ। তো মনে করেন যে একটা ফর্ম যখন পেজ বাই পেজ আসে সেটাকে বলা হয় ফর্মালাইজেশন। কি বলা হয়? ফর্মালাইজেশন। তো ফর্মালাইজেশনকে বলা হয় কমপ্লিট ফর্ম। বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই বুঝছি। তাহলে কমপ্লিট ফর্ম বলতে আমরা কি বুঝি? মানে একসাথে না, একটার পর একটা পেজ যেগুলো আসে ওইগুলা কমপ্লিট ফর্মালাইজেশন। আচ্ছা, স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে ওয়ান পেজে যে ফর্মগুলো থাকে সেগুলোকে স্ট্যান্ডার্ড ফর্ম বলে, এক পেজেই শেষ, দ্বিতীয় কোনো পেজের কারবার নাই। যেমন আমরা এসে যাই, যদি আমরা জিমেলে যদি যাই, জিমেল ক্রিয়েট অ্যাকাউন্ট, তো জিমেলে কি আপনি কোনোদিন পাবেন ওয়ান পেজের? এই যে দেখেন এখানে নেক্সট আছে, তাহলে এটা কি ফর্ম, কমপ্লিট ফর্ম নাকি স্ট্যান্ডার্ড ফর্ম? কমপ্লিট ফর্ম, কারণ এখানে আরো পেজ আছে। জিনিসটা বলে স্যার কিছুদিন আগে একটা পেজ ছিল। হ্যাঁ, কিছুদিন আগে তো এটা একটা পেজ ছিল স্যার। না না, একটা পেজ কবে ছিল? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ বুঝছি। আর নেক্সট শুধু ফোন নাম্বারটা শুধু ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন হয়ে গেছে ফর্মালাইজেশন, মানে কমপ্লিট ফর্ম করে দিচ্ছে, মানে আর নেক্সট দিলে আরো কিছু ডিটেইলস আসবে, মানে পেজ ফর্ম শেষ হয়নি কিন্তু, নাকি? হ্যাঁ, তা এই কনসেপ্টগুলোকে বলা হয় কমপ্লিট ফর্ম। আর স্ট্যান্ডার্ড ফর্ম বলতে যেমন আমার এক পেজেই শেষ, মানে স্ট্যান্ডার্ড ফর্ম কোনটা? স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এটা। হ্যাঁ, তারপর কিছু আছে? না এটা শেষ। তাহলে এটা কি ধরনের ফর্ম? স্ট্যান্ডার্ড ফর্ম। স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে। হ্যাঁ, দুইটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। তাহলে আমাদের কোন ফাংশনটা লাগবে? স্ট্যান্ডার্ড লাগবে, কারণ কি এক পেজে আমাদের ফর্ম হচ্ছে ওয়ান পেজের। আচ্ছা, তাহলে এটাও বোঝা দরকার যে ইন্টারনাল কোনগুলা। আচ্ছা, দুইটা তো বলছি, এখন ইন্টারনাল একজন বলেন যে ইন্টারনাল কোনগুলা। যে কোন সেকশনে ঢোকার পর যে ফর্মটা আসবে, সেকশনে ঢোকার পর কোন সেকশনে? আমার মনে হয় স্যার ক্যাটাগরি সিলেক্ট করার জন্য একটা ক্যাটাগরির পরে অন্য, যেমন জেলা থেকে উপজেলা গেলাম, তারপরে ইউনিয়নে গেলাম, এরকম হতে পারে নাকি?
আচ্ছা, ইন্টারনাল ফর্ম হচ্ছে সিকিউরিটি রিলেটেড, মানে যত ধরনের ক্যাপচা আছে, আমরা যে ক্যাপচা ইউজ করি না, আই এম জি ভাই। হিউম্যান, আই এম হিউম্যান ইউজ করি, জি স্যার, মানে সবগুলাই একটা পেজে থাকবে। ঠিক আছে? হ্যাঁ, তো মানে যতগুলো ক্যাপচা, আই এম হিউম্যান, আই এম নট রোবট, নাকি ওই আমরা গুগল যে ইচ সিকিউরিটি যে যেটা চেক করি, করি কি করি না? স্যার দেখা আই এম নট রোবট। হ্যাঁ, তো এই ধরনের যে ফর্ম আছে এগুলাকে আপনার ইন্টারনাল ফর্ম বলা হয়। মানে এটা হচ্ছে সিকিউরিটির সাথে রিলেটেড। ক্যাপচা দেওয়া, কোনো নোটিফিকেশন দেওয়া, কোনো ওই যে আপনার ইমেজ, এই যে অনেক সময় অনেক জায়গায় দেখবেন 2+2 4 দিয়ে সাবমিট দিলে তারপর নেয়, থাকে না যোগ বিয়োগ, মানে ওটা হচ্ছে ফর্মের এক্সট্রা অংশ। অনেক সময় সাইন আপ করার সময় আসে আই এম নট রোবট, তো ওই ধরনের জিনিসটাকে বলা হয় আপনার ইন্টারনাল ফর্ম। কি বলা হয়? ইন্টারনাল ফর্ম। ইন্টারনাল ফর্ম। তাহলে ফর্ম কত প্রকার? কত প্রকার? 2 প্রকার। আচ্ছা, 3 প্রকার স্যার, 3 প্রকার। কি কি? ইন্টারনাল, এক্সটার্নাল আর কমপ্লিট ফর্ম। আচ্ছা, ইন্টারনাল, এক্সটার্নাল আবার কি? স্ট্যান্ডার্ড ইন্টারনাল আচ্ছা, কমপ্লিট। তাহলে তাহলে ফর্মের সিস্টেম বুঝছি, কোন ফর্মটা কি, জি ভাই। একটু ক্লিয়ার? তাহলে এখন বলেন আমরা কোনটা ইউজ করব? আমরা স্ট্যান্ডার্ড ইউজ করব। ভ্যালিডেট স্ট্যান্ডার্ড এই নামে আমরা ফাংশনটা ইউজ করব, কারণ আমার পেজ হচ্ছে 1 পেজে, পেজ হচ্ছে কি 1 পেজে। ওকে, তাহলে আসেন ইউজ করি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ফর্ম কখন কাজ করবে। ফর্মটা কখন কাজ করবে, নাকি? আচ্ছা, তো ফর্ম কাজ করবে, অ্যাকশনটা কেটে দেয়, অ্যাকশনটা আপাতত দরকার নেই। ফর্ম আমার কাজ করবে যখন অন সাবমিট হবে। ফর্ম কি আমি আগে কাজ করাবো নাকি সাবমিট হওয়ার পরে কাজ করাবো? সাবমিট হওয়ার পর। মানে ফর্ম যখন সাবমিট হবে, সাবমিট হওয়ার পর দেন জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশনটা অ্যাক্টিভ হবে, নাকি? জি ভাই। তো ফর্ম সাবমিট হলে এখন এই ফাংশনটা টেস্ট করে দেন, ভ্যালিডেট স্ট্যান্ডার্ড। তাহলে এখানে বললাম ফর্ম সাবমিট ভ্যালিডেট স্ট্যান্ডার্ড। আচ্ছা, কিন্তু ভ্যালিডেট স্ট্যান্ডার্ডের মধ্যে কি আছে? প্যারামিটার আছে। কি আছে? প্যারামিটার। প্যারামিটার। তো আমরা এই যে দুইটা প্যারামিটার ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি, নাইলে ওই ডাইরেক্ট অ্যাপ্লাই করার ছাড়াও আমরা এখানে দিস বলে দিতে পারি। দিস মানে এটা ওইটাকে ইন্ডিকেট করে, মানে দিস মানে ওই প্যারামিটার গুলাকে ইন্ডিকেট করলো, বুঝছি নাকি না? জি ভাই। জাস্ট ফাংশনটা আমার যেখানে লাগবে সেখানে কল করে দিলাম, আর এখানে যে প্যারামিটার আছে প্যারামিটার আমি না দিয়ে আমি শুধু কি বলে ইন্ডিকেট করে দিলাম, দিস। দিস। আচ্ছা, এখন আসি ভ্যালিডেশন পার্টে। তো ভ্যালিডেশন পার্টে কিরকম হবে? কারণ ভ্যালিডেশন পার্ট আগে বুঝি, কারণ প্রত্যেক ফিল্ডটা আলাদা আলাদা ভ্যালিডেশন হবে। কি হবে? আলাদা আলাদা ভ্যালিডেশন। আলাদা আলাদা ভ্যালিডেশন হবে। এখন কিরকম ভ্যালিডেশন? যেমন নেমের মধ্যে কেউ সংখ্যা দিতে পারবে না, এখন ফার্স্ট নেমে কেউ 1 2 3 দিতে পারবে না, পারবে? না ভাই। হ্যাঁ স্যার। আচ্ছা, লাস্ট নেম দরকার ছিল না, 3টা হইলেই হয়। ফার্স্ট নেম লাস্ট নেম একই। আর মেলের ক্ষেত্রে কেউ ABC দিয়ে চালায় দিতে পারবে না ভাই, না। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ডই দিতে হবে এটাই। পাসওয়ার্ডে সব যাবে। তাহলে পাসওয়ার্ড দিতে হবে। তাহলে এটার একটা ফরম্যাট আছে, ওরা করে রাখছে এই ভ্যালিডেশনে। আমরা যদি একবারে নিচে যাই, দেখেন এখানে অনেকগুলো কেস করা আছে। দেখেন এই যে 348 নম্বর লাইনে রেগুলার এক্সপ্রেশন। কি রেগুলার এক্সপ্রেশন? রেগুলার এক্সপ্রেশনে অনেকগুলো কেস করে রাখছে। আচ্ছা, এই কেস হচ্ছে ইমেলের জন্য। কোন ফিল্ডটা ভ্যালিডেশনের জন্য? ইমেল। এই যে লেখাই আছে, এটা ইমেলের জন্য। আপনার যদি কোনো ফিল্ড থাকে টেলিফোনের জন্য, তাহলে সেটার ভ্যালিডেশন কিরকম? মানে এই জিনিসগুলো টেলিফোনের ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করতে পারবে না।
ঠিক স্যার আছে? ইমেলের ক্ষেত্রে এই ক্যাশ ইউজ করা মানে কি বোঝায়? কোনটা? এই যে মানে ক্যাশটা যে ইমেলের ক্ষেত্রে আমি যদি ব্যবহার করি তার মানে কি হবে ইমেলের ক্ষেত্রে? মানে ইমেলের ক্ষেত্রে আপনার দিতেই হবে, সহজ হিসাব। ও ঠিক আছে? আর টেলিফোনের নাম্বারে মানে এই হচ্ছে তার ফরম্যাট, মানে এই ফরম্যাট ছাড়া সে নিবে না, এরর দেখাবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন প্রত্যেকটা ফিল্ডের একটা ভ্যালিডেশন আছে, ডেটের আছে, কালার কোড আছে, পিসি আছে, জিপ আছে, তারপর আরএক্স মানি, ক্রেডিট কার্ড, নিউমেরিক, আলফা। আলফা তো বুঝি নাকি, শুধু ওয়ার্ড? ভাইয়া প্রত্যেকটাতে টেস্ট ফাংশন ব্যবহার করা হয়েছে, বাট ইমেইলে কেন নয়? ওটাতে কি নাই নাকি এমনিতেই হয়? দেখছি একটু উপরে। ইমেলে আছে, এই যে দেখেন লাস্টের দিকে। ও জি ভাই। আচ্ছা, পিসি, মানি, নিউমেরিক, আলফা, আলফা নিউমেরিক, তো মানে এগুলো তো ফিল্ড এক একটা নাকি? আইপি অ্যাড্রেস, পোস্টাল জিপ, মানে এমন কোনো ফিল্ড নাই যেটা বাদ আছে, মানে আপনার ফর্মের প্রত্যেকটা ফিল্ডের একটা ভ্যালিডেশন আপনি পাবেন। ঠিক আছে? এখন আমার কি কি ফিল্ডের ভ্যালিডেশন লাগবে? নামের লাগবে, ইমেল লাগবে, আর পাসওয়ার্ড লাগবে নাকি? জি ভাইয়া। এই তিনটা। আচ্ছা, তো আসেন ভ্যালিডেশন করি। তো আগে জায়গা মতো যাই, জায়গা মতো গিয়ে আচ্ছা সাবমিট। আচ্ছা, তো প্রথম আসে, আচ্ছা লাস্ট নেমটা কেটে দেই, ওই ফার্স্ট নেম লাস্ট নেম একই। আচ্ছা, তাহলে ফার্স্ট নেম, ইন্টার ইমেল, আর কি পাসওয়ার্ড নাকি? আচ্ছা, এখন এটা আমার ভ্যালিডেশন কিভাবে করব? আসেন একটু দেখি। তো আমাকে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এই যে ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমের ক্ষেত্রে আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে REGEXP। কি REGEXP মানে এটার ফুল ফর্ম বলতে গেলে রেগুলার এক্সপ্রেশন বোঝায়। কি বোঝায়? রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন। আচ্ছা, তো নেমের জন্য এখন আমরা কোনটা ইউজ করব? আর নেমের জন্য আমরা এটা ইউজ করতে পারি, হয়ে গেল এই যে আলফা নাকি? নেমের জন্য কোনটা ইউজ করব? আলফা। তাহলে এটাই কেসটা জাস্ট কপি করে, যেহেতু আমার ফাংশন কল করাই আছে, আমার ফাংশনের ভিতরে জিনিসগুলো কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমি এই যে করে দিলাম, আলফাটা নিয়ে নিলাম, যে আমার নেমের ক্ষেত্রে কোন এক্সপ্রেশনটা ইউজ হবে? আলফা, মানে আলফাবেট। ঠিক আছে? জি আর আরেকটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করব, এটাকে বলছে ERR। কি মানে কি স্যার? এরর। এরর মানে আপনি ইউজারকে তো বলতে হবে না যে কি ধরনের এরর আসছে। জি ভাই। জি স্যার। ঠিক আছে? হ্যাঁ। সেখানে বলে দিতে পারবেন ইনভ্যালিড ইউজার নেম, মানে আপনি যা লিখবেন তাই ইউজার কি করতে পারবে, দেখতে পারবে। আসেন চেক করি, তো যখন সাবমিট হবে কি হবে? আমি যদি এখানে বলি 1 2 3, কি বললাম? 1 2 3 4 তো যদি রেজিস্টারে যাই, দেখেন কি আসতেছে? ইনভ্যালিডেশন নেম। ইনভ্যালিড ইউজার নেম। কিন্তু আমি যদি এখানে বলি LEDP, দেখেন এটা কি আলফা না? তাহলে ঠিক আছে, কোনো এরর আসে? আচ্ছা কিন্তু যদি আমি বলি 1 2, তাহলে কি আসতেছে? ভ্যালিডেশন করছেন? জি ভাইয়া। আচ্ছা, তো ঠিক সেম ইমেলের ভাইয়া তাহলে আমরা কি শুধু হচ্ছে ওই জায়গা থেকে ফাংশনের অ্যাট্রিবিউট গুলো কপি করব? হ্যাঁ, অ্যাট্রিবিউট নাকি নেম গুলা ওই মানে এই যে ফাইলটা থেকে? মানে আপনার এই যে কেস গুলা, কারণ আপনি ফাংশনটা অলরেডি কল করে দিয়েছেন, তাহলে তো এই যে রিটার্ন ফাংশনের ভিতরে যে এগুলো তো আমাদের আর লিখতে হচ্ছে না। না, এটা বাই ডিফল্ট, মানে এটা জাস্ট ফরম্যাট দেখাইছে আর কি, মানে এই ফরম্যাটে কাজ করবে, কিন্তু আপনি জাস্ট এই কেসগুলো বসায় দিলে আপনার অটোমেটিক কাজ করবে। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন কি আসলে আমাদের ইমেল নাকি?
আচ্ছা ইমেল, তাহলে এই ইমেলটা বসায় দেই সেম। তাহলে এখানে বললাম কি reg exp ইজ ইকুয়াল টু ওই কেসটা বসায় দেন। এখানে আমরা কি ধরনের ভ্যালিডেশন ইউজ করতে চাচ্ছি, ইমেল নাকি, আর এরর তার মধ্যে বললাম ঠিক মতো দেন নাকি, ইউজার কি দেখবে। আচ্ছা এখানে বললাম ঠিক আছে, এটা দিলাম LEDP, আর এখানে বললাম, এখানেও বললাম LEDP। যে রেজিস্টারে যাই কি আসতেছে, এখন এরর আমার উপরে, আমি কি ধরনের শো করাবো নাকি। ঠিক আসেন পাসওয়ার্ড, পাসওয়ার্ডের জন্য দুইটা ইউজ করতে পারেন, শুধুমাত্র সংখ্যা ইউজ করতে পারেন, নাইলে এখানে দেখেন আরেকটা সুবিধা আছে, আলফা নিউমেরিক দুইটাই আছে। কি আছে, আলফা নিউমেরিক, মানে নামও ইউজ করতে পারবেন আর কি ইউজ করতে পারবেন, নিউমেরিক। নিউমেরিকও ইউজ করতে পারবেন। তো সব ধরনের সুবিধা আছে। এই যে reg exp ইজ ইকুয়াল টু কি বসায় দেন, এরর দেন। এখানে ইউজারকে বলে দিতে পারেন ভাই মজা নিয়েন না নাকি। বলা যায়। আচ্ছা তাহলে আমরা এখানে কাজ করবে সব যেহেতু দিয়ে দিছেন, কমপক্ষে এটা কার্সার তো আসবে। এখানে বললাম কি আচ্ছা এটা নিউমেরিক নিছে, স্যার এখানে যে পাসওয়ার্ডের টাইপটা আমরা পাসওয়ার্ড দিছিলাম ওই জন্য তো এরকম আসবেই। এটা আসলে আলফা নিউমেরিক মানে কারণ যে এই সহ নিচ্ছে আপনার কি বলে, মানে এই যে এগুলো সহ দশমিক স্ল্যাশ সবই নিচ্ছে। ওই জন্য মানে এটা তো ইরর মানে দরকার পড়ে না তাহলে পাসওয়ার্ড আলফা নিউমেরিক দিলে। পাসওয়ার্ড তো হ্যাঁ ওইটাই, পাসওয়ার্ড আলফা নিউমেরিক আপনার যা দিবে তাই। একটা আছে ভাইয়া এই যে এখান থেকে কি কেসটা আমি এডিট করতে পারবো, যদি শুধু আলফা দেই আর নিউমেরিকটা কাটে দেই তাহলে কি আলফা পর্যন্ত কাজ করবে এমন কি? শুধু আলফা তো আছে, এই যে আলফা তো শুধু আছে। তার নিচেরটার কথা বলতেছিলাম ভাইয়া। নিচেরটা কি আলফা নিউমেরিক আছে না, নিউমেরিকটা যদি কাটে দেই, কাটে দিয়ে কি আমি দিলে তো এইটা বাই ডিফল্ট কাজ করবে। ও রাইট, জি ভাইয়া ঠিক আছে। তাহলে এগুলা আপনারা একটু অ্যাপ্লাই করে চেক করবেন, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার কিনা ফর্ম ভ্যালিডেশনের? জি ভাইয়া। আচ্ছা তাহলে যে কোয়েরি শুরু করতে পারি? নিশ্চয়ই, কিন্তু আগে আমরা ব্রেক নিব। আচ্ছা ঠিক আছে। তাহলে জাভাস্ক্রিপ্ট কনসেপ্ট ক্লিয়ার, কিভাবে কাজ করে ডেভেলপাররা? জি ভাইয়া। আচ্ছা স্যার, পাসওয়ার্ড যে ইনভিজিবল আর ভিজিবল করে ওইটা কিভাবে করে? কি করে ভিজিবল ইনভিজিবল মানে পাসওয়ার্ডটা দেখা যায় দেখা যায় না, গুগলের আছে এটা। ও ওইটা আপনার ওইটা যে কোয়েরির মাধ্যমে দেখাবো, যে কোয়েরি ইমপ্লিমেন্ট করতে হয়। আমরা যে কোয়েরি শিখবো সেটা ব্রেকের পর। হ্যাঁ বলেন। আরেকটা প্রশ্ন ছিল। বলেন। হ্যাঁ ওই যে ইনভেল যেটা আছে না, ওইটা অনেক সময় নিচে লাল করে স্টার দিয়ে দেখায়, ওইটা কি? ওটার জন্য দুইটাই ইউজ হয়, জাভাস্ক্রিপ্ট ইউজ হয়, পিএইচপি ইউজ হয়। পিএইচপি ইউজ হলে যে লাল কালার আসে, আবার অ্যাজাক যদি ইউজ করেন তাহলে সাথে সাথে এরর আসে। আমরা শিখবো যে কোয়েরিতে একটা অপশন শিখবো যে কিভাবে আমাদের এররটা আসে। আচ্ছা তো ঠিক আছে, তাহলে ব্রেকের পর আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। জি ভাই। আচ্ছা সবাই আছেন? হ্যাঁ আচ্ছা তাহলে শুরু করি নাকি? প্রীতম ভাইয়া যে আবার বললো যে উনি হচ্ছে কথা বলবে। কিসের?
এক্সাম নিয়ে উনি নাকি এক্সামের রেজাল্ট নাকি নিয়ে কথা বলতে, এক্সামের টাস্ক যেটা ছিল সেটা নিয়ে, ওই জন্য সবাইকে একটু আসতে বলতে পারে। ও, তো কখন শুরু করবে? ভাইয়া আছে তো, ওনাকে বলেন, নাহলে আপনি শুরু করেন, পরে তখন আমরা ওনার সাথে কথা বলবো। প্রীতম ভাই, আচ্ছা তাহলে এখন আমরা কি শিখবো? সিকিউরিটি আপনার ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট jQuery। তো jQuery কারো আইডিয়া আছে? যে ভাইয়া যে কোনো প্লাগইন অ্যাড করে হালকা অ্যানিমেশন বা একটা সেকশন থেকে আরেকটা সেকশনে যাওয়ার জন্য একটু রিলেট করা, টাইম ইন্টারভাল দেয়া, এগুলো একটু দেখছিলাম একবার। প্লাগইন বাদ দেন, এমনি ম্যানুয়াল ম্যানুয়ালি নাই। ম্যানুয়ালি নাই। আচ্ছা 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 jQuery এর জন্য তো প্রথমে জানি jQuery টা কি। তো কেউ বলতে পারবেন jQuery টা কি? jQuery হলো ভাইয়া জেএস এর বিল্ট ইন লাইব্রেরি ফাংশন একটা বলতে পারি, যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের সুবিধা নিতে পারবো। মানে জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি, jQuery হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। তো এই লাইব্রেরি jQuery কেন ইউজ করা হয়? কারণ দেখা যাচ্ছে যে জাভাস্ক্রিপ্ট একটু কোর প্রোগ্রাম দেখে মানে অনেক ডিজাইনাররা মানে এটা ধরতে পারতো না, ঠিক আছে, মানে কাস্টমাইজ করা বা এই জিনিসগুলো করা। তো সেই কারণে কি হয়েছে যে জাভাস্ক্রিপ্ট অর্গানাইজেশন একটা লাইব্রেরি বের করছে যেটার নাম হচ্ছে jQuery। তো jQuery এর মাধ্যমে দেখা গেছে যে ডিজাইনটা খুবই ইজি হয়ে গেছে, আরো স্ট্যান্ডার্ড ইফেক্ট আমরা দিতে পারতেছি, আরো স্ট্যান্ডার্ড ডাইনামিক ডিজাইনগুলো, অ্যানিমেশন ইফেক্ট এগুলো ইমপ্লিমেন্ট খুবই ইজি হয়ে যাচ্ছে। তো এই কারণে jQuery পপুলারিটি অনেক বেড়ে গেছে, মানে ডিজাইনটাকে স্ট্যান্ডার্ড করার একটা ভালো একটা লাইব্রেরি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আর jQuery দেখবেন যে জাভাস্ক্রিপ্টের তুলনায় অনেক ইজি। তো তার কিছু আগে না পারে আপনাদের মোটামুটি কনসেপ্ট দেওয়াই আছে প্লাগইন ইউজার। তো jQuery কিভাবে ইউজ করবে, প্রথমে হচ্ছে jQuery সাইডে যাব, ঠিক আছে। তারপর এখানে কি দিলাম, ডাউনলোড। কারণ jQuery এই ফাইলটা ইনস্টল না করলে সাপোর্ট করবে না। আচ্ছা, এখানে তিনটা ফাইল আছে, কম্প্রেস, আনকম্প্রেস আর ম্যাপ। কোনটা ইনস্টল করব? কম্প্রেসটা করবেন। কম্প্রেস কারণ কারণ এটা ছোট, মানে জায়গা কম নেবে, পরে আমরা ওইটা এক্সট্রাক্ট করে ফেলবো। আচ্ছা, কম্প্রেস আনকম্প্রেস এই দুটোর মধ্যে পার্থক্য জানেন? কম্প্রেস করলে ভাই এটা আর কি জায়গাটা অনেক কম নেয়, পরে ওইটাকে আবার আনকম্প্রেস করে ফেললে ওইটা আবার আগের মানে শুধু এই পার্থক্য? এইটাই আমি জানি ভাই, আর জানি না। আচ্ছা, কম্প্রেস আনকম্প্রেসের মধ্যে মূলত মেন পার্থক্য হচ্ছে আপনার কম্প্রেস আমরা কখন ইউজ করি, মানে কম্প্রেস হচ্ছে যে ফাইলগুলো আপনার কাস্টমাইজ করা যায় না। কি করা যায় না? কাস্টমাইজ করা যায় না। কাস্টমাইজ করা যায় না, মানে আপনার কাস্টমাইজেশনের প্রয়োজন নেই, যা আছে আপনি তা দিয়েই কাজ করবেন, সেটা হচ্ছে কম্প্রেস। আনকম্প্রেস হচ্ছে কি, jQuery তো সে সাপোর্ট দিবে, এছাড়া আপনি যদি আপনার কোনো এক্সট্রা কোনো এডিশনাল কোনো কোড যদি ইমপ্লিমেন্ট করতে চান বা এক্সট্রা কোনো এডিশনাল লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি আনকম্প্রেসটা ইউজ করবেন। বুঝছেন? জি ভাইয়া। মানে যেটা আপনি কাস্টমাইজ করবেন, যে স্ক্রিপ্টগুলো আপনি কাস্টমাইজ করবেন সেগুলোর ক্ষেত্রে আনকম্প্রেস ইউজ করবেন। আর যেগুলো কাস্টমাইজ করার দরকার নেই, যেটা আপনি জাস্ট সাপোর্ট হিসাবে কাজ করাবেন, সেক্ষেত্রে কোনটা ইউজ করবেন?
কম্প্রেস। এখানে সাইজ ইস্যু না, এখানে হচ্ছে যে আপনি কি ধরনের কাজ করবেন। আপনি কি জাভাস্ক্রিপ্ট ওদের লাইব্রেরির যে ফাইলটা আছে এটা কি কাস্টমাইজ করবেন কি করবেন না? করব না। করবেন না। তো সেই ক্ষেত্রে আপনি কম্প্রেস বা আনকম্প্রেস ইউজ করবেন। তো কম্প্রেস দেখা যায় যে ছোট হয় আর আনকম্প্রেস একটু সাইজে বড় হয়। আর ভাইয়া এই ম্যাপ ফাইল কোনটা? কোনটা? ম্যাপ তো হচ্ছে ম্যাপ রিলেটেড যদি কোনো কাজ করেন তাহলে আপনার ম্যাপ লাগবে। মানে ওই গুগল ম্যাপের যে এইটা কোয়েরি যে আপনার করা হয় ল্যাটিটিউড লঙ্গিটিউড বা যে একটা মার্কার এগুলো যে অ্যাড করা হয় এগুলো আপনার যে কোয়েরি দিয়ে অ্যাড করা, ঠিক আছে? বা লোকেশন একটা আপনি নিজের মতো করে তৈরি করে দিলেন, তো এগুলো যে কোয়েরির ম্যাপ যে ফাইল আছে সেটা দিয়ে করুন। বুঝছি। আচ্ছা, তাহলে আমরা কি ফাইল কাস্টমাইজ করব কি করব না? করব না। তাহলে কোনটা ইউজ করব? কম্প্রেস। আচ্ছা, তো কম্প্রেস ইউজ করার জন্য এখানে অনেক সময় ডাউনলোড চলে আসে, অনেক সময় এইভাবে আসে। এখন যার পিসিতে এক এক রকম আসে, ওইটা সমস্যা নেই। জাস্ট কোডটা কপি করে একটা ফোল্ডারের ভিতরে যে জেএস ফাইল নেন, জেএস এর মধ্যে একটা ফাইল নেন, তারপর যে কোনো নাম নিতে পারেন, সমস্যা নেই। আমি দিলাম jQuery ডট এক্সটেনশন কি হবে ডট জেএস, কারণ এটা কি ধরনের ফাইল? জেএস ফাইল। আচ্ছা, আরেকটা ফাইল করতে হবে যেখানে আমি jQuery কোডটা অ্যাপ্লাই করব। তো সেটার জন্য আমি আমার একটা ফাইল নিলাম main.js নামে, ঠিক আছে? আচ্ছা, main.js টা ওপেন করি। আচ্ছা, এখন লিংক করায় দেন। js কি হবে? প্রথম হবে ওই যে ফাইলটা, কি ফাইলটা? jQuery ফাইলটা, আর তারপর আপনার ফাইলটা লিংক করা। এইটুকু তো সমস্যা নাই, আছে? জি না। আর আপনার ফাইলটা রান করেন। ভাইয়া জি, স্ক্রিপ্ট দিয়ে কেন লিংক করাইলেন? কি দিয়ে? স্ক্রিপ্ট লিংক লিখতে হবে না? এটা তো জাভাস্ক্রিপ্ট ফাইল না? ও আচ্ছা, জাভাস্ক্রিপ্টের জন্য স্ক্রিপ্ট আর দিতে যদি হয়। সিএসএস ফাইল থাকতো তাহলে লিংক করতাম। ভাইয়া আপনি কোথায় রাখলেন কপি করে এটা একটু? কোনটা? jQuery-টা যে কপি করে আনলেন। এই যে এখানে রাখছি জেএস, এই যে আমার ফাইল আছে index.html, আর জেএস ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল রাখছি। একটা হচ্ছে jQuery লাইব্রেরি ফাইল, আর এখানে আমরা jQuery এর যে কোডগুলো করব সেটার জন্য দুইটা ফাইল। একটা সাপোর্ট দিবে আর এখানে আমরা আমাদের jQuery স্টাইল করব, সেই জন্য দুইটা ফাইল লিংক করলাম নাকি? ঠিক আছে? না স্যার, যেটা কপি করছেন ওখান থেকে ওয়েবসাইট থেকে, ওটা কোথায় রাখছেন ওটা জিজ্ঞেস করছেন। ওটা তো কপি করে কেটে দিছি। ওইটা আচ্ছা, ওটা কোথায় রাখছে? ওটা jQuery.js এ রাখছে। এই যে আচ্ছা, ওটা তো রাখেই না। সেটাই বলতেছিলাম। জি স্যার, ওটাই বলতেছি। আচ্ছা, ভুলে গেছি, যাই হোক। কিন্তু এই যে এটা রাখবো আমরা jQuery.js এ, বা যে কোনো তাহলে আমরা এডিটরে ওপেন করে ওখানে রাখলেই তো হচ্ছে। হ্যাঁ, এখানে রাখলেই হচ্ছে। এখন এই ফাইলে আমার কাজ নেই, এই ফাইল জাস্ট সাপোর্ট করবে, ঠিক আছে? আমার মেন কাজ হচ্ছে main.js এ, ঠিক আছে? আচ্ছা, তো চলেন কিছু কাজ করে দেখি আমাদের কি অবস্থা। আচ্ছা, আমরা এখানে একটা ট্যাগ নিলাম h1, this is heading। কি বললাম? this is heading, ঠিক আছে? এখন এই ট্যাগের মধ্যে আমরা কি অ্যাপ্লাই করব? jQuery অ্যাপ্লাই করব। আচ্ছা, তো jQuery আমরা ফাইল লিংক করাইছি, আর আমরা একটা নতুন ফাইল নিয়েছি main.js। তো main.js এর মধ্যে আমরা কি করব?
এখানে যে কোয়েরির স্ট্রাকচার প্রত্যেক ল্যাঙ্গুয়েজের একটা স্ট্রাকচার থাকে না, নাকি থাকে না? থাকে ভাই। যেমন HTML ওপেনিং ক্লোজিং হেড বডি, তারপর CSS এর মধ্যে কি থাকে সিলেক্টর প্রপার্টি ভ্যালু, নাকি? জি ভাই। তো ঠিক যে কোয়েরির একটা স্ট্রাকচার আছে সেটা আপনাকে মুখস্থ করেন বা যাই হোক মেনটেন করতে হবে। ডকুমেন্ট ডট রেডি, ঠিক আছে, ডকুমেন্ট ডট রেডি। আর তারপর এখানে আপনাকে ফাংশন কথাটা উল্লেখ করতে হবে, মানে এটা হচ্ছে স্ট্রাকচার, এটা আপনাকে দিতেই হবে, মাস্ট বি। আর এটা মুখস্থ। এখন এটা স্ট্রাকচারটা কেন, তাহলে ওই যে কোয়েরির কন্ট্যাক্ট নাম্বার নিয়ে একটা কল দিন যে ভাই আপনারা এই স্ট্রাকচার কেন দিচ্ছেন, জিনিসটা বুঝতে পারছি? এটা হচ্ছে যে কোয়েরির মুখস্থ, মানে এর ভিতরেই আপনার যে কোয়েরির কোড গুলো কাজ করবে, নাহলে করবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন যে কোয়েরি তিন ভাবে কাজ করে, একটা হচ্ছে সিলেক্টর, আরেকটা হচ্ছে ইভেন্ট, আরেকটা হচ্ছে ফাংশন। যে কোয়েরি কত ভাবে কাজ করে? তিন ভাবে। কি কি? সিলেক্টর, ইভেন্ট, ফাংশন। সিলেক্টর, ইভেন্ট আর ফাংশন। আচ্ছা, এখন এই তিনটা জিনিস আপনারা বুঝতে পারলে আপনার যে কোয়েরি কমপ্লিট। মানে জাস্ট বুঝতে হবে যে কোনটা সিলেক্টর, কোনটা ইভেন্ট, কোনটা ফাংশন। এই তিনটা আপনারা যদি একটু বুঝতে পারেন তাহলে আপনার যে কোয়েরি কমপ্লিট। এরকম সিলেক্টর বোঝার সহজ উপায় হচ্ছে যে HTML এর ট্যাগটা সেটা যে কোয়েরিতে আমরা কি বলবো? সিলেক্টর, নাকি? HTML এর ট্যাগকে আমরা যে কোয়েরিতে কি বলবো? সিলেক্টর। আচ্ছা, আর ইভেন্ট। আচ্ছা, ইভেন্ট মানে কি? কোনো কিছু ঘটনা, কি কোনো ঘটনাকে ইভেন্ট বলা হয়। আর ফাংশন হচ্ছে যেটা আউটপুট দিবে, মানে এটা ওই ফাংশন না, প্রোগ্রামিং এর ফাংশন না, এটা হচ্ছে যে কোয়েরির আলাদা ফাংশন, মানে আপনাকে রেজাল্ট দিবে। ফাংশনের কাজটা কি যে কোয়েরিতে? রেজাল্ট দেওয়া। আচ্ছা, তখন আমরা কিভাবে বুঝবো ইভেন্ট কোনটা, ফাংশন কোনটা? তো ইভেন্ট একটা এক্সাম্পল দেই। ধরেন আমি কিছু একটা ক্লিক করলাম, কি বললাম? ধরেন আমি এই মেসেজ বক্সটা ক্লিক করব, তো এই যে ক্লিক করব এই জিনিসটা কি? ইভেন্ট। আর যখন এই জিনিসটা ওপেন হচ্ছে সেই জিনিসটা কি? ফাংশন। কনসেপ্ট বুঝতে পারছি? কোনো কিছু যদি ঘটে তাহলে সেটা হবে ইভেন্ট, আর যখন ওই ঘটনাটার রেজাল্ট বের হবে তখন সেটাকে বলবো কি? ফাংশন। আচ্ছা, এর মানে ভাইয়া ইভেন্ট আর ফাংশন একই সাথে কাজ করে, মানে ইভেন্ট থাকলে ফাংশন থাকতেই হবে? না না, ইভেন্ট থাকলে ফাংশন, মানে ফাংশন তো লাগবে, কারণ রেজাল্ট কে শো করবে? ওইটাই ফাংশন। কিন্তু ফাংশন ইভেন্ট ছাড়াও কাজ করতে পারে। কিভাবে আসুন দেখি। আচ্ছা, আমরা h1 ট্যাগের মধ্যে কি অ্যাপ্লাই করব? যে কোয়েরি অ্যাপ্লাই করব। আচ্ছা, তো কিভাবে অ্যাপ্লাই করব? আচ্ছা, তো অ্যাপ্লাই করার সিস্টেম হচ্ছে, তো আমরা এখানে একটা ডলার সাইন দিলাম। কি দিলাম? ডলার সাইন। আমরা কোন ট্যাগের মধ্যে কাজ করবে? h1। মানে আপনার কোনো ট্যাগ যদি যে কোয়েরিতে ইউজ করেন তাহলে এইভাবে ইউজ করতে হবে, ডলার সাইন প্যারেনথেসিস কোটেশন h1, এটা মাস্ট বি। বুঝতে পারছো? জি। আচ্ছা, তো আমরা একটা ফাংশন অ্যাড করব, হাইড। কি বললাম? h1 কি হবে? হাইড হয়ে যাবে। আচ্ছা, রিলোড দেই, জানো তো হাইড হয়েছে কিনা? আচ্ছা, কিন্তু আমি চাচ্ছি এটা হাইড হবে 1000, মানে 1 সেকেন্ড। 1000 মানে 1 সেকেন্ড। জান কাজ করছে যে কোয়েরি? জি ভাই, করছে। হ্যালো। আচ্ছা, তো এইখানে দেখেন, এইখানে সিলেক্টর কোনটা? h1। সিলেক্টর কোনটা? h1। আর হাইড হচ্ছে একটা ফাংশন। হাইড কি? ফাংশন। আচ্ছা, তো দেখেন আমাদের দুইটা জিনিস শেখা হয়ে গেল, একটা হচ্ছে সিলেক্টর আর একটা হচ্ছে
ফাংশন মানে ফাংশন আপনি কিভাবে বুঝবেন যে এটা হচ্ছে jQuery এর ফাংশন? তা মনে রাখবেন যখন প্যারেনথেসিস থাকবে তখন সেটা হবে কি ফাংশন। ফাংশন। তাই দেখেন আমরা একটা ফাংশন শিখলাম কি হাইট। হাইট। এখন আমরা আরেকটা ফাংশন শিখবো। সাপোজ এখানে একটা স্টাইল দেই, আমি বললাম h1 কে ডিসপ্লে কি করে দিলাম, নান করে দিলাম। তাহলে কি কিছু শো করবে? কারণ h1 এর ডিসপ্লে কি করে দিছে, নান করে দিছে, কিন্তু এটা যে করে আমি শো করাবো কিভাবে, $sign h1 ডট শো, এটাও একটা ফাংশন। এখন আপনি এখানে দিয়ে দেন 1000, দেখেন শো করছে। জি ভাই। অনেক সাইডে দেখেন না একটু পরে কোনো কিছু আসে, জি এইভাবে প্রথম অবস্থায় ডিসপ্লে নান করা থাকে, পরে এটা যে কোয়েরি দিয়ে আনা হয়। তো দেখেন এখানে ফাংশনের কাজটা কি পাচ্ছে, রেজাল্ট দেওয়া নাকি, জি ভাই আউটপুট শো করতেছে। আচ্ছা এইটুকু বুঝছেন কি বোঝেন নাই? দেন আগাই আমি। জি ভাই বুঝছি। কোনো সমস্যা? আচ্ছা ভাই, আমি একটা সিলেক্টরে অনেকগুলা ফাংশন নিতে চাই, তাইলে এই ডট দিয়ে আরেকটা ফাংশন, ডট দিয়ে আরেকটা ফাংশন এরকম করে নিতে পারবো? না, যে কোনো একটার ক্ষেত্রে একটাই ফাংশন। এখন আবার আমার পুরোটা সিলেক্টর লিখতে হবে, তারপর আরেকটা ফাংশন নিতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দুইটা ফাংশন শিখলাম কি কি। আচ্ছা স্যার, এখানে যে শো লেখা আছে এটা হচ্ছে ফাংশন তাই না? আরে 1000 এটা হচ্ছে টাইমের ইন্টারভ্যাল, এটাকে কি বলে? ফাংশনের মানে একটা টাইমিং। ও আচ্ছা, আর এটা হচ্ছে h1 হচ্ছে সিলেক্টর। হ্যাঁ, মানে যে করে কাজই করে তিন ভাবে, একটা সিলেক্টর, একটা ইভেন্ট, আর একটা কি ফাংশন। ফাংশন। তাহলে স্যার ইভেন্ট কোনটা? আচ্ছা ইভেন্ট দেখাচ্ছে, আমরা সিলেক্টর আর ফাংশন তো ক্লিয়ার নাকি? হ্যাঁ। আচ্ছা ইভেন্ট কোনটা আসছে দেখি। আচ্ছা ভাই, হ্যাঁ আমাদের একাধিক যখন h1 থাকবে সেক্ষেত্রে কি করব? মানে সব মানে একাধিক মানে যদি কোনো একটাকে করতে যাই সেক্ষেত্রে কোনো একটাই বলতে গেলে ক্লাস ওই সিএসএস এর মতো ক্লাস দেয়া করবেন। মনে করেন আপনি এটা করবেন, তাহলে এখানে বলেন .1 সরি ক্লাস .1 নাকি? জি, তো এখানে বলেন h1 তাহলে h শুধু কোনটা হাইড হবে? h1.1 একটা শো করবে, একটা যাবে নাকি? জি। আর এখানে একটু চেঞ্জ করে দেই, this is 1। ঠিক আছে, ক্লাস নিতে হবে না? ওই যে ডট না দিলে হবে না? ওই যে .1 লিখছেন না, তো কেন ক্লাসে আমরা কি ইউজ করি? না ওইখানে না, ওই HTML। ও সরি, হ্যাঁ আচ্ছা আমার মনে হচ্ছে দুইটাই শো করতেছে, হাইড হচ্ছে। আচ্ছা h1.1 আচ্ছা ঠিক না, 1 হাইড হচ্ছে না নাকি? আচ্ছা এটা দেখতেছি, সমস্যা নাই। আচ্ছা ক্লাসেরটা দেখাচ্ছি, ওটা সিলেক্টরে দেখাবো। আচ্ছা তাহলে আমরা দুইটা ফাংশন শিখছি, একটা হাইড একটা শো। জি ভাই। আচ্ছা
শিখেছি। এখন আমরা ইভেন্ট শিখবো। কি শিখবো? ইভেন্ট। ইভেন্ট। আচ্ছা, তো ইভেন্ট কিভাবে? তো আমি এখানে বললাম $h1 কি হয় যদি ক্লিক হয়? কি হয়? ক্লিক হয়, তাহলে একটা ফাংশন আসবে, ফাংশন এখানে বললাম অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড। কি আসবে? অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি আমি রিলোড দেই, আচ্ছা এটা কি করা? শো হাইড। আচ্ছা, তাহলে H1 এ ক্লিক করলে কি আসতেছে? হ্যালো ওয়ার্ল্ড। তো দেখেন এখানে কি ইভেন্ট ইউজ করছি নাকি না? আচ্ছা, তো এখন আমরা ইভেন্ট বুঝবো কেমনে যে এটা হচ্ছে একটা ইভেন্ট নাকি? এটা তো বোঝা যাচ্ছে যে সিলেক্টর হচ্ছে ফাংশন কোনটা, কিন্তু ইভেন্ট কিভাবে বুঝবো? ইভেন্ট বুঝবেন, মনে করেন যে একটা ফাংশনের ভিতরে যদি ফাংশন থাকে তাহলে সেটা ইভেন্ট। কি বললাম? ফাংশনের ভিতর ফাংশন থাকলে ওইটাই। তো দেখেন ক্লিকের ভিতরে কি ফাংশন লেখাটা আছে? জি। তাহলে এরকম লেখা থাকলে আমরা এটাকে কি মনে করব? ইভেন্ট। ইভেন্ট। তো দেখেন একটা ইভেন্ট আমরা কল করছি, যে ক্লিক করলে কিছু একটা হবে। কি হবে? এই যে ফাংশন দিয়ে আউটপুট বের করলাম। তাহলে আমাদের ইভেন্ট কোনটা? কিভাবে বুঝবো এটা ইভেন্ট? ফাংশনের ভিতর ফাংশন যদি লেখা থাকে, ফাংশনের ভিতরে যদি ফাংশন লেখা থাকে তাহলে সেটা কি হবে আমাদের? ইভেন্ট। ইভেন্ট। এটা ক্লিয়ার? জি। এখন দেখলে বুঝতে পারবেন কোনটা সিলেক্টর, কোনটা ইভেন্ট, কোনটা ফাংশন। জি স্যার, পারবো। আচ্ছা, যাক, তাহলে বেটার। এখন আসি একটা প্রজেক্ট করি। আমরা এখন সিলেক্টরের কাজ করব। কিসের কাজ করব? সিলেক্টর। মানে এটা ছিল বেসিক একটা ফান্ডামেন্টাল বিষয়, যে কিভাবে এটা হলো যে কোয়েরি কিভাবে রান করে, কিভাবে কয়েকটা ফাংশন। আর আচ্ছা, আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে আপনার একটা ক্লিক আছে, আরেকটা আছে ডাবল ক্লিক। কি? ডাবল ক্লিক। আচ্ছা, তো ডাবল ক্লিকের মধ্যে যদি রিলোড দেই, এখানে ডাবল ক্লিক করেন, দেখেন সিঙ্গেল ক্লিকে কাজ হচ্ছে না, কিন্তু ডাবল ক্লিক করলে কি হবে? কাজ হবে। তো দেখেন দুইটা ইভেন্ট জানলাম, একটা হচ্ছে ক্লিক আর একটা হচ্ছে কি ডাবল ক্লিক। তো এটা কি ডাবল ক্লিক কি ফাংশন না ইভেন্ট? ইভেন্ট। ইভেন্ট। আচ্ছা, ডাবল ক্লিকটা ফাংশন আর পুরোটাই? ডাবল ক্লিক হচ্ছে ইভেন্ট, কারণ এই ডাবল ক্লিকের ভিতরে ফাংশন লেখাটা আছে। যদি কোনো ফাংশনের ভিতরে যদি ফাংশন লেখা থাকে, কারণ আমরা জানি যে কোয়েরিতে ধরেন এই জিনিসটা দেওয়া থাকলে এটাকে আমরা কি বলবো? ফাংশন। ঠিক আছে, কিন্তু যদি এরকম দেওয়া থাকে, যদি এরকম দেওয়া থাকে তাহলে এটাকে কি বলবো? ইভেন্ট। ইভেন্ট। এই জিনিসটা মনে রাখবো। তাহলে শুধু এইভাবে থাকলে এটাকে ফাংশন বলবো, কিন্তু প্যারেনথেসিসের ভিতরে যদি ফাংশন কথা উল্লেখ থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? ইভেন্ট। ইভেন্ট। এখন ক্লিয়ার? জি ভাই। তাহলে ডাবল ক্লিকের ভিতরে কি ফাংশন লেখাটা আছে? আছে। তাহলে এটাকে কি বলবো? ইভেন্ট। ইভেন্ট। আচ্ছা, তাহলে আমরা আরেকটা করি। আমরা আরেকটা HTML ফাইল নেই, কিছু সিলেক্টরের কাজ করব। সেখানে বললাম সিলেক্টর। কি বললাম? সিলেক্টর। আচ্ছা, তো সিলেক্টরের মধ্যে ওই ইন্ডেক্সটাই কপি করে নিয়ে আসে, যাতে আমার লিঙ্কগুলো বারবার দিতে না হয়।
আচ্ছা একটু কেটে দেই। আচ্ছা তো সিনট্যাক্সে যায় কি বলবো, সিলেক্টর। আচ্ছা আমরা তো অনেকগুলো সিলেক্টর নিয়ে কাজ করছি, কিন্তু এই যে কোয়েরিতে একটা সিলেক্টর আছে যেটাকে বলা হচ্ছে ইভেন এন্ড অড। কি ইভেন এন্ড অড? তো ইভেন আর অডটা কি? সিলেক্টর জোড় বিজোড় নাকি? ইভেন আর অডটা কি? এটা জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। তো এটা একটা সিলেক্টর, এটা সিএসএস এর সিলেক্টর না, এটা হচ্ছে কিসের সিলেক্টর? যে কোয়েরির সিলেক্টর। কার সিলেক্টর? যে কোয়েরি। যে কোয়েরির সিলেক্টর। আচ্ছা তো যে কোয়েরি সিলেক্টরের ক্ষেত্রে আমরা কাজ করি, একটা ছোট একটা মার্কআপ করি। আচ্ছা তাহলে এটা বললাম 1, এটা বললাম 2, 3, ঠিক আছে। টোটাল কয়টা নিলাম? 9টা। তাহলে আমাদের ডিজাইন দেখতে এরকম, ঠিক আছে? আচ্ছা তো এটা কিছু স্টাইল দেয়। এখানে স্টাইল বললাম ইউএল প্লেস স্টাইল কি হবে? নাম নাকি? তারপর ইউএল এর ভিতরে এলআই আছে, এখানে একটা বর্ডার নিলাম, বর্ডার বর্ডার নিলে কি হচ্ছে, আমাদের চারপাশে কি আসবে? একটা বর্ডার আসবে নাকি? আচ্ছা তো এটার বর্ডার একটু হাইট উইডথটা দিয়ে দেই। তাহলে বললাম বর্ডারের উইডথ বললাম 150 পিক্সেল নিলাম, হাইট ছোট করে দিলাম 35 পিক্সেল, এরকম, ঠিক আছে? আর টেক্সট অ্যালাইন কি হবে? সেন্টার টেক্সট অ্যালাইন সেন্টার, আর একটা করতে পারি লাইন হাইট দিয়ে দিতে পারি 35 পিক্সেল। হ্যাঁ ঠিক আছে। সিএসএস বুঝতে কোনো সমস্যা নাই? আচ্ছা সিম্পল একটা ডিজাইন। এখন এটার মধ্যে আমরা যে কোয়েরির সাহায্যে কি অ্যাপ্লাই করব? ইভেন আর অড কি অ্যাপ্লাই করব? ইভেন আর অড। আচ্ছা তো এটার জন্য আমরা কি নিতে পারি? একটা ক্লাস নিতে পারি। আমি এখানে বললাম ডট ইভেন, কি নাম দিলাম? একটা ক্লাস নেব। তো ইভেনের ক্লাস আমরা বললাম ব্যাকগ্রাউন্ড গ্রিন, ঠিক আছে? কি নিলাম? ডট অড, এখানে কি বললাম? ব্যাকগ্রাউন্ড রেড। তাহলে দুইটা কালার। এখন আমি যদি এভাবে অ্যাপ্লাই করি ক্লাস ইভেন ক্লাস অড, তাহলে এরকম আসবে নাকি? কিন্তু এই জিনিসটার সাথে কিন্তু যে কোয়েরি কোনো কিছু কি অ্যাপ্লাই হয়েছে? হয়নি। তাহলে আমরা এটা এই জিনিসটা এই ক্লাসটা আমরা সিএসএস মানে যে কোয়েরি দিয়ে অ্যাপ্লাই করব। কিভাবে আসল দেখবে? তাহলে সিলেক্টর, তো সিলেক্টরের মধ্যে আমি বললাম ডলার সাইন, আগে সিলেক্টরটা নিতে হবে। কি নিতে হবে? সিলেক্টরটা। এখানে বললাম এলআই, কি বললাম? এলআই এর পর দিলাম ক্লোন ইভেন, কি দিলাম? ক্লোন ইভেন। তো দেখেন ক্লোন ইভেন থাকলে মনে করবেন এটা হচ্ছে বিল্ট ইন। কি মানে যে কোয়েরির একটা বিল্ট ইন ক্লাস,
মানে যেটা দিলেই কাজ করবে। আচ্ছা ক্লোন দেখলেই মনে করবেন এটা হচ্ছে jQuery মানে সিলেক্টরের পরে যদি কোনো ক্লোন দিয়ে কিছু থাকে তাহলে মনে করবেন এটা বিল্ট ইন। এটা কি বিল্ট ইন। তারপর বললাম ইডেন ডট, এখানে একটা ফাংশন আছে অ্যাড ক্লাস নামে। কি নামে? অ্যাড ক্লাস। এখন আমরা ইভেন্টের ক্ষেত্রে কোন ক্লাসটা অ্যাড করব? এখানে কোটেশনের মধ্যে বলে দেন ইভেন্ট ক্লাস নাকি? জি তো যদি রিলোড দেন সবগুলো কি ইভেন্ট আসছে জি ভাই আসছে নাকি আসলে? আসছে আচ্ছা, তারপর আরেকটা নেন, এখানে কি হবে অর, আর এখানে ক্লাস অ্যাড করে দেন অর। তাহলে কি হবে দেখেন দুইটা লাইনের মাধ্যমে সবগুলো ক্যাপচার করে ফেলছে। যেটা আমরা ম্যানুয়ালি করতাম এটা jQuery এর মাধ্যমে কি একেবারে সবগুলো। কিন্তু এটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে? ইভেন আর অড সিলেক্টরের ক্ষেত্রে। মানে একটা চাচ্ছেন এক কালার আর একটা চাচ্ছেন আরেক কালার। দেন এটা বুঝছেন কিনা? আচ্ছা ভাই এখানে প্রথমে আমরা লিস্ট মানে ওই যে li কেন দিলাম? এই যে আমার ট্যাগ li, আমার লিস্ট আইটেম সবগুলো তো আমার li এর ভিতরেই আছে নাকি? li না দিলে হবে না? হ্যাঁ অবশ্যই আমার li না দিলেও হবে, কিন্তু একটা আছে না যে আমার প্রপার্টি গুলা মানে ট্যাগ গুলা সহ দিতে হয়, মানে নাম দেয়া দিলে বোঝা যায় জিনিসটা। আচ্ছা আচ্ছা জি ভাই বুঝছি। ক্লিয়ার? তাহলে দেখেন jQuery আমরা কি কি শিখলাম? দেখেন চারটা ফাংশন শিখলাম এখন পর্যন্ত। হাইড, শো, অ্যাড, মানে তিনটা ফাংশন, হাইড, শো আর কি অ্যাড ক্লাস। তাই অ্যাড ক্লাস কি ফাংশন নাকি ইভেন্ট? ফাংশন। ফাংশন, ঠিক আছে। দেখেন দুইটা ইভেন্ট শিখলাম আর তিনটা ফাংশন শিখলাম। ক্লিয়ার? ভাই একটা প্রশ্ন ছিল। আচ্ছা স্যার অ্যাড ক্লাস ফাংশন হলো কিভাবে? আমি তো বলছি যদি প্যারেনথেসিস থাকে তাহলে এটাকে ফাংশন বলা হবে jQuery তে। ও আচ্ছা, এগুলো মানে সব হচ্ছে বিল্ট ইন ফাংশন, মানে দিলেই কাজ করবে। মানে ফাংশন তো আমরা শিখলাম যে এটা ক্রিয়েট করতে হয়, কল করতে হয়, কিন্তু একটা কথা জিনিস মনে রাখবেন যে jQuery অলরেডি সে ক্রিয়েট করে রেখেছে, এখন জাস্ট ওই ফাংশনগুলো কল করলে আমরা রেজাল্টটা পাচ্ছি। বুঝতে পারছি? জি ভাই। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আর আচ্ছা ভাই যদি আমরা এখানে li ব্যবহার না করতাম তাইলে কি কোলনটা দেয়া লাগতো? মানে হ্যাঁ অবশ্যই বিল্ট ইন ক্লাসগুলোতে ক্লোন দেওয়া লাগে, বিল্ট ইন ক্লাস। আচ্ছা বুঝছি। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন থাকলে বলেন, নিলে প্র্যাকটিস দিয়ে দিই। তাহলে jQuery কি ইজি লাগতেছে নাকি কঠিন মনে হচ্ছে? ভাইয়া কোড এডিটরটা একটু দেখুন, HTML এর পার্টটা। HTML কি দেখবেন? দেখি না। আচ্ছা স্যার বলেন, শুনতেছি। jQuery তে কি সবগুলো এভাবেই? হ্যাঁ এইভাবে, মানে বিল্ট ইন ফাংশন করে সব বিল্ট ইন ফাংশন, আপনার ম্যানুয়াল কিছু নেই। আচ্ছা স্যার এই যে ওয়ার্ড এবং ইভেন্ট এটা যেমন আমরা স্টাইলে একটা সিলেক্ট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো গ্রিন ইয়েলো করছি, এখানে অন্য কিছু দিয়ে যদি করতাম স্টাইলটা, ঠিক আছে, আবার এটা দিয়ে এই নামটা বলতেছেন নাম। হ্যাঁ হ্যাঁ দেন এখানে ই দেন, এখানে ও দেন, নাম চেঞ্জ করছি। হ্যাঁ দেন ই, ঠিক আছে। ও ঠিক আছে। আচ্ছা স্টাইলটা ফিক্স না, ফিক্স হচ্ছে যে এই ইভেন্ট, এই যে ক্লোনের পর যে ক্লাস আছে এটা হচ্ছে বিল্ট ইন, বাকি হচ্ছে সব হচ্ছে ম্যানুয়াল। ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ভাই এরকম jQuery কয়টা ফাংশন আমাদের মোটামুটি আছে? এগুলা আরো আছে, মনে করেন যে
কালকে পর্যন্ত আপনাদের যে কোয়ারি একটা মনে করেন যে ইন্টারমিডিয়েট পর্যায়ে চলে যাবো, তারপর একটা স্লাইডার করবো, একবারে যে কোয়ারি অ্যাডভান্স লেভেল, তারপর যে কোয়ারির একটা প্রজেক্ট করবো, যে কোয়ারি মনে করেন যে কমপ্লিট, আর মনে হবে যে কোয়ারি আপনি নিজেই বানাইতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আজকে যে দুইটা ক্যাটাগরি দেখাইলাম, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে সিলেক্টর, এইটা বুঝতে সমস্যা আছে কিনা? পরের কি দেখাবো না দেখাবো এটা পরেরটা পরে, আজকে যেটা দেখাইছি এটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা বলেন? স্যার একটু যদি বলতেন। কি স্যার যেটা এখন বললেন স্যার, বেসিক বললেন না স্যার? এই আমি দিয়ে দিয়েছি কমেন্টস আকারে। এই যে বেসিক মানে দুইটা আমরা শেষ করছি, একটা হচ্ছে বেসিকের মধ্যে কি আছে, শো, হাইড, ক্লিক, ডাবল ক্লিক, এটা হচ্ছে বেসিকের মধ্যে, মানে আপনার স্টার্টিং পর্যায়ে যেগুলো শেখানো হয় এটা হচ্ছে বেসিক বলা হয়। আর আরেকটা হচ্ছে যে করে আমরা একটা সিলেক্টর শিখলাম, কি সিলেক্টর, ইভেন্ট সিলেক্টর আর অড সিলেক্টর, এই দুইটা অপশন আমরা যে কোয়েরিতে শিখলাম। আর বেসিকের মধ্যে দুইটা ফাংশন শিখছি, একটা হচ্ছে শো আর একটা হচ্ছে হাইড, আর দুইটা ইভেন্ট শিখলাম, একটা ক্লিক আর একটা ডাবল ক্লিক। আর সিলেক্টরের মধ্যে নতুন একটা ফাংশন শিখলাম, অ্যাড ক্লাস। নাকি আর অ্যাড ক্লাস কখন ইউজ করবেন? যদি কোনো সিএসএস এর ক্লাস আপনি যে কোয়েরিতে অ্যাড করবেন তখন আপনি কোন বিল্ট-ইন ফাংশনটা ইউজ করবেন? অ্যাড ক্লাস। ক্লিয়ার? ভাইয়া একটু হচ্ছে সোর্স কোড গুলো দেয়া যাবে? মানে আমার হচ্ছে কেন যেন আসতেছে না। কেন সোর্স কোড মানে দেই না আমি? না একটু তাড়াতাড়ি দেন, আমি একটু শেষ করে দিচ্ছি, তাকে কোশ্চেন গুলা শেষ করে। জি হ্যাঁ। আচ্ছা, তো কারো কোনো কোশ্চেন আছে বা? হ্যাঁ বলেন স্যার। ওখানে সিএসএস এর মধ্যে আপনি তো সিলেক্টরটা তো অ্যাড করেন নাই, কিন্তু jQuery তে করছেন অ্যাড ক্লাস ওটা। হ্যাঁ, মানে এখানে দুইটা ক্লাস নিছি নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে দুইটা ক্লাস আমি সিএসএস এও মানে এইচটিএমএল এও ইউজ করতে পারতাম নাকি? কিন্তু যদি এইচটিএমএল ইউজ করতাম তাহলে আমাকে ম্যানুয়ালি এক একটাতে দিতে হতো। কিন্তু যে কোয়েরিতে একটা সুবিধা আছে যে একটা অ্যাড ক্লাসের একটা ফাংশন আছে, তো অ্যাড ক্লাসের মধ্যে আমরা যে কোনো ক্লাসটা অ্যাড করে নিতে পারি, তাহলে ওই ক্লাসের প্রপার্টিগুলো চলে আসে যে কোয়েরির মাধ্যমে। মানে যে জিনিসটা আপনি এইচটিএমএল এ না দিয়ে ডাইরেক্ট যে কোয়েরি দিয়ে করাচ্ছেন। জি স্যার বুঝছি। তার মানে অ্যাড ক্লাস এটা jQuery এর একটা বিল্ট-ইন মানে সিলেক্টর। এখানে যা দেখতেছেন সব বিল্ট-ইন, যতগুলো ফাংশন ইউজ করবে একটাও ম্যানুয়াল না, সবগুলো বিল্ট-ইন ফাংশন দিলেই কাজ করবে। ওই যে বললাম না, এখানে ফাংশনের কাজ হচ্ছে কি আউটপুট দেওয়া, কি দেওয়া আউটপুট। কিন্তু এক জায়গায় শুধু পার্থক্য তাই না ভাইয়া? মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজে দেখা যায় যে সিঙ্গেল কোড বা ডাবল কোডের মধ্যে দিলে সেটা হচ্ছে আউটপুটে শো হয় যেভাবে দিই সেভাবে, আর এই ল্যাঙ্গুয়েজে মানে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেহেতু যার কারণে স্ট্রিং এর মধ্যে দিচ্ছি বাট সেটা আউটপুটে আসতেছে। হ্যাঁ, এটা একটু চেঞ্জ আছে, কিন্তু ওইভাবেই আপনাকে একটু প্র্যাকটিস করলে ওইভাবে আপনি পারবেন। একটু নতুন দেখতেছেন না, নতুন লাগে এখন। মনে করেন যে এগুলো একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে কনসেপ্ট ক্লিয়ার। কারণ যে কোয়েরি খুবই ইজি, কিন্তু সমস্যা হচ্ছে এটার মধ্যে আপনার বেশি, ওই যে বিরাম চিহ্নগুলো বেশি। ওটা কি বলে ইংলিশে জানি? পাঞ্চুয়েশন। ঠিক আছে, একটু পাঞ্চুয়েশন বেশি, যে সেমিকোলন, ডট, এই সেই, মানে এগুলো একটু বেশি। এমনি খুবই ইজি একটা লাইব্রেরি, মানে খুবই মজার একটা লাইব্রেরি। এই দুইটা টাস্ক করলেন, কোনো কি ভারী মনে হলো যে না একটু কঠিন? না এইভাবে হ্যাঁ স্যার। এই যে কোড এডিটরে যান, আপনার একটা জিনিস কোড এডিটরে আপনার, হ্যাঁ এখানে যে ইভেন্টটা প্রথমে দেওয়া আছে আর ওয়ার্ডটা পরে দেওয়া আছে। এখন যদি ওয়ার্ডটা উপরে দিই, ইভেন্টটা পরে দিই, আর এইগুলা কি শুধু এই লিস্টে কাজ করবে না যে কোনো ইভেন্ট মানে অড কি, মানে আপনি অডে কিছু একটা অ্যানিমেশন করবেন নাকি?
আরেকটা হচ্ছে ইভেন্ট অ্যানিমেশন করবেন, মানে শুধু জোড়ের জন্য করতে গেলে জোড়ের একটা ক্লাস আছে, আর বিজোড়ের জন্য করতে গেলে বিজোড়ের একটা ক্লাস আছে। ও মানে হচ্ছে এটা জোর বিজোড় সংখ্যা কি একটা বিজোড় ধরবে আর একটা, হ্যাঁ আপনি যে কাজই করেন সে অনুযায়ী কাজ করবে। মানে প্রথমে একটা বিজোড় ধরবে তারপর একটা জোর ধরবে, এরকম কোন কিছু। ও আচ্ছা তো ঠিক আছে, তাহলে আমি সোর্স কোড গুলো শেয়ার করে দিই, এগুলো একটু প্র্যাকটিস করো। আমি বলি জাভাস্ক্রিপ্ট একটু মানে ই করে, কিন্তু যে কোয়েরি মাস মানে খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি চান যেন একটা ফুল স্ট্যাক ডিজাইনার হতে, তাহলে অবশ্যই যে কোয়েরি একটু শিখতে হবে। এটা মনে হয় যারা যারা আছেন মোটামুটি ভালোই হয়েছে। তো যারা যারা আছেন তাদের একটা বলে দিই, যেমনি হোক যে কোয়েরিটা প্র্যাকটিস করেন বেশি বেশি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার জাভাস্ক্রিপ্ট ক্লাস হবে না? জাভাস্ক্রিপ্ট তো শেষ করা দিলাম, ফান্ডামেন্টাল গুলো এখন যে কোয়েরি করাচ্ছি। ভাই নরমালি হচ্ছে ডিজাইনের সময় তো আমরা মনে হয়েছে যে ফ্রেমওয়ার্কের মতো ইউজ করবো। যে কোনটা? মামুনুর আপনার কথা শুনতেছে না ভাই ওই আমি বলতেছিলাম যে ফ্রেমওয়ার্কের মতোই তো মনে হয় আমরা এগুলো ইউজ করবো, যে কোয়ারি জাভাস্ক্রিপ্ট বা বুটস্ট্র্যাপ যেভাবে করে ইউজ করছি আর কি। তো ওখানে কি আমরা ওই মেইন কোডটাকে এডিট করে আমাদের মতো করে কাস্টমাইজ করব? হ্যাঁ আমরা যে কোয়েরি ওখানে তো আসলে ওরা অনেক আমরা যে কোয়েরি যে প্লাগইন গুলো, তো প্লাগইন গুলো যদি আমি কাস্টমাইজ করতে চাই নাকি, তো সেটার জন্য আমার কমপক্ষে একটা ধারণা দরকার আছে যে কোয়েরি আছে কি নাই। হ্যাঁ হ্যাঁ, তো সেটার জন্য অবশ্যই আমাকে যে কোয়েরি শিখতে হবে। অ্যাট লিস্ট আমি যদি এটাও জানতে পারি যে কোনটা সিলেক্টর, কোনটা ইভেন্ট, কোনটা ফাংশন, দেন আমি ওই হিসাবে কাস্টমাইজ করতে পারবো। জিনিসটা বুঝছি? জি বুঝতে পারছি। তো প্রবলেম নেই, আরো দুইটা ক্লাস আরো নিব যে কোয়েরিতে, তো দুইটা ক্লাসের মধ্যে একবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর তারপর একটা যে কোয়েরির ফুল একটা যে কোয়েরির একটা প্রজেক্ট মানে ফুল ডিজাইনের প্রজেক্টে গেলে আসলে আমাদের জন্য আসলে ইমপ্লিমেন্টটা বোঝা সহজ হচ্ছে। আমি বলি এখানে যে কোয়েরি একটা কমপ্লিট হয়ে যাবে, এখানে ছোট ছোট করে একটা যে কোয়েরি কনসেপ্ট আপনার কমপ্লিট হয়ে যাবে। তারপর একটা স্লাইডার করব আমরা নিজের হাতে তৈরি করা প্লাগইন ইউজ করে। তারপর আমরা একটা প্রজেক্ট করব যেখানে অনেকগুলো যে কোয়েরি প্লাগইন ইউজ করা হয়, সেটা করলে আপনাদের একবারে কনসেপ্ট ক্লিয়ার। তো একটু জাস্ট টাইমিং এর ব্যাপার আছে, কিন্তু পুরো প্ল্যানিং করে রাখছে, তো এটা নিয়ে টেনশন নেই। জাস্ট এখন আপনাদের কাজ হচ্ছে ডেইলিটা ডেইলি কভার করে ফেলা। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। জিনিসটা বুঝতে পারছি, ডেইলিটা ডেইলি কভার করে ফেলেন, তাহলে আপনার আর টেনশন করতে হবে না। কারণ বুঝছি তারপরে মনে হচ্ছে যে অল্প সময় এত কিছু, এটা একটা আচ্ছা ঠিক আছে তাহলে